This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। প্রশ্ন উঠতে পারে, আজকেও এক্স ফ্যাক্টর কেন? আমরা সাধারণত শনিবার ওপেন ফোরাম অনুষ্ঠান নিয়ে আসি, কিন্তু আপনি যে সময় অনুষ্ঠানটা দেখছেন এই সময় আমি পূর্ব মেদিনীপুরের কোনো একটা জায়গায় আছি। কারণ এই প্রোগ্রামটা আগেই রেকর্ড করে নিচ্ছি। আমি শনিবার দিন সারা দিন পূর্ব মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলে যাব। আমাদের সমীক্ষার কাজ চলছে, সেই তদারকি করতে যেতে হবে। সেটা আবার আমার প্রেজেন্স ছাড়া হবেও না। তাই আজকেও আমরা ওপেন ফোরাম আনতে পারছি না, দুঃখিত। আগামী শনিবার অবশ্যই চেষ্টা করব ওপেন ফোরামটা আনার। দেখুন, বঙ্গ বিজেপি দেখেও শেখে না, ঠেকেও শেখে না। কেন বলছে এ কথা? বঙ্গ বিজেপিতে এর আগে বহু নেতা তৃণমূল ছেড়ে গিয়েছেন বা অন্য দল থেকে এসছেন। তাদের মধ্যে সাফল্য বলতে পেয়েছেন মাত্র দুজন, সিপিএম থেকে আসা শঙ্কর ঘোষ এবং তৃণমূল থেকে আসা শুভেন্দু অধিকারী। এই দুজন ছাড়া সাফল্য কিন্তু কারোর নেই। আরেকজনের সাফল্য আছে, সেটা অস্বীকার করা যাবে না, সেটা হচ্ছে সজল ঘোষ। কিন্তু সেটা একটা পাড়ার নেতা বা একটা ওয়ার্ডের নেতা হিসেবেই তার সাফল্য। বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন, বিচ্ছিরিভাবে হেরে গিয়েছেন। তার ব্যাপ্তি এত বড় নেই যে তিনি একটা বিধানসভা জেতাতে পারেন। তিনি একটা ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে ঠিকঠাক আছেন। তো এই প্রসঙ্গে একটা কথা উঠে এলো। গতকাল রাজন্না চৌধুরীকে নিয়ে অনেক কথা হচ্ছে। রাজন্না হালদার, মার্জনা করবেন, রাজন্না হালদারকে নিয়ে অনেক কথা হচ্ছে। রাজন্না বিভিন্ন রকম বক্তব্য রাখছেন, দলের শুদ্ধিকরণের চেষ্টা করছেন। যে দল মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছেন, যে দলের কাণ্ডারি বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, রাজন্না সেই দলের শুদ্ধিকরণের চেষ্টায় নেমেছেন। তিনি বলছেন তিনি দলের শুদ্ধিকরণ চান, কিন্তু দলের শুদ্ধিকরণ চাইলেই তো এভাবে চাওয়া যায় না। দলের অনুমতি লাগে, দলের বিভিন্ন রকম পরামর্শ লাগে। হঠাৎ করে তিনি টেলিভিশন মিডিয়ায় বিপ্লবী হয়ে উঠেছেন। কে এই রাজন্না হালদার? তিনি একজন ছাত্রনেত্রী এবং তিনি 21শে জুলাইয়ের মঞ্চে জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন এবং তাতেই লাইমলাইটে চলে আসেন। এমনি তিনি অভিনেত্রী, তিনি কোনো একটা সিনেমায় অভিনয় করেছেন সম্ভবত, এবং অভিনেত্রী হিসাবে তিনি কতটা সফল কতটা ব্যর্থ আমি জানি না, কারণ তার অভিনয় আমি দেখিনি। কিন্তু ক্যামেরার সামনে বসে তিনি যে অভিনয়গুলো করছেন সেটা সত্যিই চোখে পড়ার মতো। কখনো কাঁদছেন, কখনো রেগে উঠছেন, কখনো চেঁচাচ্ছেন, কখনো আবার নিচু স্বরে কথা বলছেন। এই গলার ওঠানামার কাজটা তো বাচিক শিল্পীদের। সেই বাচিক শিল্পীদের মতন করে তিনি কিন্তু দিব্যি অভিনয় করে যাচ্ছেন, এবং এই অভিনয়টা এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে সাধারণ মানুষের মনে হয়েছে যে তিনি বোধহয় একেবারে দুধে ধোয়া তুলসী পাতা, বাকিরা সবাই তৃণমূলে খারাপ। অথচ তার সম্বন্ধে বিভিন্ন অভিযোগ উঠছে। সোশ্যাল মিডিয়া খুললেই তার সম্বন্ধে অভিযোগ। তিনি বিভিন্ন রকম উপায়ে তিনি নাকি নেত্রী হয়েছেন, কখনো দার্জিলিংয়ে গিয়ে, কখনো মন্দারমণিতে গিয়ে, এসব নাকি তার সম্বন্ধে অভিযোগ আছে। আমরা সঠিক খবর জানি না, সোশ্যাল মিডিয়ার খবর কতটা সঠিক হয় সে ব্যাপারেও সন্দেহ আছে। তবু দেখছি তো সোশ্যাল মিডিয়ায়, এবং সোশ্যাল মিডিয়ায় দেখছি তার বিরুদ্ধে এই রাজন্নাকে আমরা কিন্তু কোনো রকম প্রতিবাদ করতেও দেখছি না। এই রাজন্না হালদার তার প্রতিবাদও করছেন না, তিনি পড়ে শোনাচ্ছেন তার বিরুদ্ধে কি কি কমেন্ট হয়েছে, তিনি চ্যানেলে বসে পড়ে শোনাচ্ছেন। এই রাজন্না হালদার তিনি যখন গতকাল TV9 বাংলাকে সাক্ষাৎকার দিচ্ছিলেন, হঠাৎ তার মোবাইলে ভেসে উঠল একটি নাম, ফোন কল এলো। কে করেছেন? সজল ঘোষ। কে সজল ঘোষ? বিজেপির কাউন্সিলর। এবং বহুদিন ধরেই যেটা চর্চায় ছিল যে রাজন্না তার রাজনৈতিক দলে অর্থাৎ তৃণমূলে গুরুত্ব হারিয়েছেন, তাকে কেউ আর পাত্তা দিচ্ছে না। এবার তিনি ফুল বদল করতে চাইছেন, তিনি বিজেপিতে যেতে চাইছেন। এবং কার্যত দেখা গেল সজল ঘোষের একটা ফোনে যেটা ভেসে উঠল তাতেই বোঝা গেল তিনি কাদের সাথে যোগাযোগ রাখছেন, কেন রাখছেন। এবং এটাও ঠিক যে এই ধরনের যারা নেত্রী বা নেতা, তথাকথিত নেত্রী বা নেতা, একটা মঞ্চে বক্তৃতা দিয়েই তো নেতা নেত্রী হওয়া যায় না।
নেতা নেত্রী করতে গেলে অনেক কাঠখড় হতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়। সেই কাঠখড় পোড়ানোর কাজটা রাজন্যা কখনো করেননি। তিনি কখনো মন্দারমণি গিয়ে, কখনো দার্জিলিং গিয়ে তিনি তার জায়গা হাসিল করেছেন, এটা নাকি শোনা যাচ্ছে। আমি সে প্রসঙ্গে যাব না, কারোর ব্যক্তিগত বিষয়ে যাব না, কিন্তু এটা তো ঠিক যে এই রাজন্যা হালদারকে কেউ চিনত না। 21শে জুলাইয়ের মঞ্চে না উঠলে কেউ চিনত না। 21শে জুলাইয়ের মঞ্চে উঠে তিনি একটা স্লোগান দিলেন, বক্তৃতা করলেন এবং তারপরে একটি স্লোগান দিলেন। স্লোগান দিয়ে তিনি অনেকের মন জয় করলেন। আমারও মনে হয়েছিল সম্ভবত তৃণমূল কংগ্রেসে একজন মানে কি বলবো, উঠতি নেত্রী তারা পেল। এরপরে ছাত্র পরিষদের একটা অবস্থান চলছিল ধর্মতলায়। সেই অবস্থানে আমি গিয়েছিলাম, আমি কভার করতে যেমন যাই তেমন গিয়েছিলাম। সেখানে গিয়ে রাজন্যাকে দেখি এবং রাজন্যাকে আমি দেখেছি সেটা হচ্ছে যে তাকে কেউ গুরুত্ব দেয়নি সেইখানে। সেই মঞ্চে তাকে উঠতেও দেখা যায়নি, গুরুত্বও দেওয়া হয়নি। আমি তখনই বুঝেছিলাম যে এই মেয়েটির রাজনৈতিক আয়ু শেষ হয়ে এসছে। এবার রাজনৈতিক অ্যাসপিরেশন এমন একটা জিনিস যে মানুষের যদি একবার ঘোর লেগে যায় রাজনীতি করার, তাহলে সেখান থেকে তাদের ছাড়িয়ে আনা বড্ড মুশকিল। রাজন্যার ক্ষেত্রেও তাই হয়েছে। তিনি এখন দলের শুদ্ধিকরণের রাজনীতিতে নেমেছেন। এই শুদ্ধিকরণের রাজনীতিতে নেমে তিনি বিজেপির সাথে যোগাযোগ রাখছেন। সেটা সজল ঘোষের ফোন আসাতেই প্রমাণ হয়ে গিয়েছে। যাকে তিনি সজল ঘোষের সাথে কথা বলতে পারেন, তিনি সুকান্ত মজুমদারের সাথে কথা বলতে পারেন, তিনি শ্রমিক ভট্টাচার্যের সাথে কথা বলতে পারেন, কথা বলার স্বাধীনতা তার আছে। কিন্তু তিনি একদিকে বিজেপির সাথে যোগাযোগ রাখবেন তলায় তলায়, আর ওপরে ওপরে টিভি ক্যামেরার সামনে বসে বিভিন্ন রকম অভিনয় করে দলের শুদ্ধিকরণ চাইবেন। এটা তো দ্বিচারিতা হয়ে যাচ্ছে। এই দ্বিচারিতা তো তৃণমূল কংগ্রেসের কেউই মেনে নিচ্ছে না। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এই রাজন্যা হালদারকে এখনো কিন্তু দল তাকে দল থেকে তাড়ায়নি। কারণটা কি? কারণ যতদূর খবর পেলাম, রাজন্যা হালদারের যে মেম্বারশিপ সেটাই নাকি দলে নেই। তিনি দলের সদস্যই নন, অথচ নেমেছেন দলের শুদ্ধিকরণ করতে। সেটা আলাদা ব্যাপার। তিনি তার মতন করে বলতে পারেন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় দলের শুদ্ধিকরণ নিয়ে কথাবার্তা বলেন, ভালো লাগে, তারা দলকে ভালোবাসেন। কিন্তু রাজন্যা হালদার দলকে ভালোবেসে শুদ্ধিকরণ চাইছেন, নাকি সজল ঘোষের সাথে যোগাযোগ রেখে তলায় তলায় তারপরে দলের সমালোচনা করছেন? এইটা নিয়ে তো প্রশ্ন উঠেছে। এই প্রশ্নের উত্তর রাজন্যাকেই দিতে হবে। এই প্রশ্নের উত্তর রাজন্যা দেবেন না। তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যাচ্ছেন, কারণ তিনি এখন হটকেক। যে চ্যানেলে যাচ্ছেন, যে ইউটিউবে বাইট দিচ্ছেন, সেখানেই তাদের ভিউজ বাড়ছে, টিআরপি বাড়ছে। তাই রাজন্যাকে নিয়ে অনুষ্ঠান করাটা এখন একটা ট্রেন্ডে দাঁড়িয়েছে, ট্রেন্ডিং রাজন্যা। তো যাই হোক, রাজন্যা ট্রেন্ডিং হোক, তিনি আরও বিখ্যাত হন, আমরা চাই। কিন্তু তিনি যেটা করছেন দলের শুদ্ধিকরণ করতে চেয়ে, সেটা একেবারে ডাহা একখানা ফ্লপ নাটক। তিনি অভিনয়টা ভালো করতে পারেন না। তার সিনেমা আমি দেখিনি। একটা হোম ভিডিও ফরম্যাটে তিনি নাকি সিনেমা করেছেন, আগমনী না কি নাম, না তিলোত্তমা, এই নামে করেছেন। তো তার সিনেমা আমি দেখিনি, কিন্তু তিনি যে কোয়ালিটির অভিনয় করছেন তাতে মনে হয় তার সিনেমাটা বোধহয় বাজারে দাঁড়াবে না, চলবে না। কারণ তিনি অভিনয়টাও ভালো করতে পারেন না। তিনি হয়তো ভালো বক্তৃতা করতে পারেন, কিন্তু অভিনয়টা তাকে দিয়ে হবে না, এটা বোঝা গিয়েছে। এবার বিজেপি কেন একই ভুল বারবার করছে? বিজেপি দেখেও শিখছে না, ঠেকেও শিখছে না। কেন? সে কথাই বলবো ছোট্ট একটা বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। বিজেপিতে অনেক লোকই তৃণমূল থেকে গিয়েছেন। মুকুল রায় থেকে শুরু করে বহু বড় বড় নাম তৃণমূল থেকে বিজেপিতে নাম লিখিয়েছেন। কিন্তু একটা জিনিস আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, মুকুল রায় বলেছিলেন যে বাংলার ৭৭,০০০ বুথে নাকি তার লোক আছে। একজন করেও যদি লোক আমি ধরে নিই, তাহলে মুকুল রায়ের সাথে অন্তত ৭৭,০০০ তৃণমূল কর্মী বিজেপিতে জয়েন করার কথা ছিল। হয়নি তো সেটা। মুকুল রায় ৭ জনকে নিয়েও জয়েন করতে পারেননি। তিনি একা মঞ্চে উঠে একটা ছেঁড়া উত্তরীয় পরে
তিনি বিজেপিতে জয়েন করেছিলেন। শুভেন্দু অধিকারী, তার নাকি বিশাল অনুগামী, তা সারা রাজ্যে দাদার অনুগামী বলে পোস্টার পড়ে গিয়েছিল। সেই অনুগামীরা কোথায় গেলেন যখন শুভেন্দু অধিকারী বিজেপিতে গেলেন? আসলে তৃণমূল কংগ্রেসের কর্মী বেসটা এত স্ট্রং, তাদের যে নেতাই যেখানে যাক না কেন কর্মীরা কোথাও যায় না। কর্মীদেরকে কিন্তু খুব একটা এদিক ওদিক হতে দেখা যায় না। খুব কম কর্মী, মানে যারা একদম দাদার কোর অনুগামী, দাদার একদম কোলে বসা অনুগামী, তারাই শুধু যায়, বাকিরা কিন্তু যায় না। আবার তাদের মধ্যে অনেকে ফিরেও যায় তৃণমূলে, বড় বড় নেতাদের হাতে পায়ে ধরে ভুল হয়েছে ক্ষমা করে দিন হ্যান ত্যান বলে তারা ফিরেও আসে। এরকম বেশ কয়েকজন নেতাকে আমি চিনিও, যারা দাদার অনুগামী হয়ে গিয়েছিলেন পরবর্তীকালে ফিরে এসেছেন। তো এরকম বহু দাদারা দিদিরা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। আমি সোনালী গুহর কথা বলতে পারি। সোনালী গুহ তৃণমূলের টিকিট পেলেন না, চলে গেলেন বিজেপিতে। বিজেপিতে গিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ব্যক্তিগত কুৎসা করলেন। তাদের ব্যক্তিগত সম্পর্ক ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সোনালী গুহর সম্পর্কটা একেবারে দুই বোনের মতো ছিল। কোনো কারণে তিনি টিকিট না পাওয়াতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত চরিত্র হনন করতে লাগলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরিত্র হনন করতে লাগলেন। এগুলো মানুষ ভালোভাবে নেয়নি। বিজেপিও তাকে টিকিট দেয়নি। মাঝখান থেকে কি হলেন? না ঘরকা না ঘাটকা, না বিজেপির রইলেন না তৃণমূলের হলেন। তো এইরকম বহু নেতা নেত্রীকে দেখেছি যারা বিজেপিতে গেছেন কিন্তু তাদের সঙ্গে কেউ যায়নি। রাজন্না হালদার এইরকমই একজন তৃণমূল নেত্রী, যার সাথে তার স্বামী ছাড়া আর একটিও লোক নেই এই মুহূর্তে। এই দুজনকে নিয়ে বিজেপি কতটা সমৃদ্ধ হবে আমি জানি না। যেহেতু সজল ঘোষ তাকে ফোন করছেন বা তার নামে গুঞ্জন উঠেছে তিনি বিজেপিতে যাচ্ছেন, তো ফলে এই রকম নেতা নেত্রীদের বিজেপির তো আসলে আদতে তারা বোঝা, এরকম বহু বোঝা আছে। ধরুন শঙ্কুদেব পণ্ডা, ধরুন রুদ্রনীল ঘোষ, এরা মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষোদাগার করা ছাড়া, তাদের মুন্ডুপাত করা ছাড়া আর কোনো তাদের এজেন্ডা নেই, আর কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই তাদের। শঙ্কুদেব পণ্ডা ছাত্রনেতা ছিলেন। তিনি বিজেপিতে গিয়ে এবিভিপির মানে অর্থাৎ বিজেপির ছাত্র সংগঠনের কোন উপকারে লেগেছেন? কটা কলেজে তিনি তার সংগঠন বানিয়েছেন? একটাতেও না। অর্থাৎ এই যে যারা যাচ্ছে বিজেপিতে তারা সকলেই শুভেন্দু অধিকারী, সকলেই কিন্তু মুকুল রায় নয়, এটা মেনে নিতে হবে। রাজন্না হালদারও কিন্তু এই আর এক শঙ্কুদেব পণ্ডা, আর এক রুদ্রনীল ঘোষ এরকম হয়ে যাবে। সুন্দর মুখ, মিডিয়াতে বসবেন, বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করবেন, এর বাইরে তাদের কোনো যোগ্যতা নেই। একটা লোক জড়ো করার ক্ষমতা নেই। তিনি যদি মিটিং ডাকেন, ধরুন তিনি নির্দল প্রার্থী হয়ে কোথাও দাঁড়ালেন বা নির্দলের হয়ে কোনো যদি মিটিং ডাকেন, একটি লোকও পাওয়া যাবে না তার কথা শুনতে। যতক্ষণ তৃণমূলের ছত্রছায়ায় আছেন ততক্ষণ তার কথা কিছু লোক শুনেছে, শুনবেও, এবং তারপরে তিনি যদি বিজেপিতে যান তখন বিজেপির কিছু লোক কথা শুনবে। কিন্তু সাধারণ মানুষকে উপর প্রভাব ফেলা, প্রভাব বিস্তার করা, রুদ্রনীল ঘোষ বলুন, শঙ্কুদেব পণ্ডা বলুন, এদের কারণ নেই, রাজন্যারও নেই। অতএব এইরকম একজন ফ্লপ নেত্রীকে নিয়ে বিজেপির আখেরে কী লাভ হবে, সজল ঘোষের ফোন করে তাকে কী লাভ হবে, এটা আমাদের জানা নেই। বিজেপি ভালো বলতে পারবে। তবে এখনকার বিজেপি আর সুকান্ত মজুমদারের বিজেপির মধ্যে একটা বেসিক তফাৎ আমরা দেখতে পাচ্ছি। সুকান্ত মজুমদারের সময় বিজেপির পুরো ছড়িটা ঘোরাতেন শুভেন্দু। তিনি যাকে ইচ্ছে, তার যত অনুগামী ছিল সবাইকে কোথাও না কোথাও পদ বন্টন করে রেখেছিলেন, মানে বিভিন্নভাবে করে কমে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু শ্রমিক ভট্টাচার্যের বিজেপি কিন্তু হাঁটছে উল্টো পথে। তারা কিন্তু যে কাজটা করছে সেটা হচ্ছে যে তারা গুরুত্বপূর্ণ পুরনো নেতাদেরকে কিন্তু আবার গুরুত্বের সাথে কিন্তু দেখছে। ফলে এই যে তৎকাল বিজেপি যারা, তারা কিন্তু পড়ে গেছে মহা সমস্যায়, ব্যাকফুটে তারা। আগামী দিনে হয়তো সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়ার চেষ্টা করবেন, কিন্তু যে ফাটলটা দেখা গিয়েছে সেই ফাটলটা আগামী 240-45 দিন পরে ভোট, তার মধ্যে সেই ফাটলটা মেরামত হবে কিনা আমার ধারণা নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে এই রাজন্যাদের নিয়ে বিজেপির কি লাভ হয়, এই রুদ্রনীল ঘোষদের নিয়ে, এই শঙ্কুদেব পণ্ডাদের নিয়ে বিজেপির লাভটা কি হয়? বরং বিজেপি যদি তাদের পুরনো নেতাদের গুরুত্ব দেওয়া শুরু করে পাড়ায় পাড়ায়, তাহলে কিন্তু বিজেপি, তারা সংগঠক। আজকে যারা বিজেপি করতেন, আজ থেকে ধরুন 10 বছর, 15 বছর, 20 বছর আগে যারা বিজেপি করতেন, তারা বেশিরভাগই শাখা মানে আরএসএস এর শাখা থেকে আসা লোক, এবং তাদের সংগঠন ক্ষমতা, সংগঠক হিসাবে তাদের সুনাম কিন্তু ছিল। সেই সংগঠকদের বাদ দিয়ে দাদার অনুগামীরা বিভিন্ন জায়গায় বসলেন।
ফলে যা হওয়ার তাই হলো। 11টা উপনির্বাচনে বিজেপি হারলো, এবং শুধু হারলো না, সমবায় নির্বাচনেও হারলো, বিচ্ছিন্নভাবে হারলো। তারপরেও দাদার অনুগামীরা ছড়ি ঘোরাবেন এবং শ্রমিক ভট্টাচার্য, সায়ন্তন বসু, দিলীপ ঘোষ, রাহুল সিনহারা বসে বসে দেখবেন এ আর কতদিন চলতে পারে। তাই পরিবর্তন হয়েছে, স্বাভাবিক নিয়মেই পরিবর্তন হয়েছে। রাজন্না হালদারকে বিজেপি জায়গা দেবে কিনা আমি জানি না। যেটা তৃণমূল কংগ্রেস করেছে, তৃণমূল কংগ্রেসও একসময় মুড়ি মুড়কির মতন বিভিন্ন দল থেকে লোক ভাঙিয়ে এনেছে। মুকুল রায় যখন ছিলেন মুড়ি মুড়কির মতন, বিশেষ করে কংগ্রেস থেকে তো প্রচুর লোক তৃণমূলে জয়েন করেছেন। তবে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে আদর্শগত খুব একটা ফারাক নেই, তাই সেটাকে দল বদল বলা যায় না, সেটাকে বলা যায় খানিকটা নেতা বা নেত্রী বদল, এটা বলতে পারি। কিন্তু মুকুল রায়ের পর শুভেন্দু অধিকারীও বিভিন্ন জায়গা থেকে লোক ভাঙিয়ে তৃণমূলে লোক জড়ো করেছিলেন, এবং তাদের বেশিরভাগই কংগ্রেস এবং সিপিএমের। এবার মানে যখন তিনি বিজেপিতে প্রায় সর্বেসর্বা হলেন, মানে বকলমে তিনি যখন রাজ্যের বিশেষ কথা, তখন একে একে সমস্ত রাজনৈতিক দল থেকে লোক ভাঙানোর চেষ্টা করলেন, খানিকটা সফলও হয়েছিলেন। কিন্তু তার ভাঙানো অনুগামীরা অনেকেই আবার তৃণমূলে ফিরে গিয়েছে। এবং মানে যেটা তৃণমূল কংগ্রেস করছে এখন ইদানিংকালে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন না দরজাটা একটু ফাঁক করবো কিনা, এই দরজা ফাঁক করার ব্যাপারে তিনি একটা নেট লাগিয়েছেন, ছাঁকনি লাগিয়েছেন। সেখানে কিন্তু মুড়ি মুড়কির মতো লোক আর ঢুকতে পারছে না। যদি দরজাটা হাট করে খুলে দিতেন, আজকে বিজেপি 40-এর কম বিধায়ক নিয়ে পশ্চিমবাংলার বিধানসভায় থাকতো। এটা দায়িত্ব নিয়ে বলছি। একটা সময় এমন এসেছিল যে তখন কিন্তু অন্তত 20-25 জন বিধায়ক আর 3 জন সাংসদ, তারা কিন্তু একেবারে তৈরি ছিলেন তৃণমূল কংগ্রেসে ঢোকার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে একটা ছাঁকনি দিয়েছেন, তিনি বেছে বেছে নিচ্ছেন যে এই যে বিভিন্ন দল থেকে আসা নেতারা, তারা এসে তৃণমূলকে কতটা সমৃদ্ধ করতে পারেন, তাদের সাংগঠনিক ক্ষমতা কতটুকু, তাদের বাগ্মিতা কতটুকু, এই সবগুলো তো দেখতে হয়। একটা লোক খুব ভালো বলে তার মানে সে ভালো সংগঠক তা তো নয়। কিন্তু এই যে তৃণমূল কংগ্রেস যে ছাঁকনিটা রেখেছে, সম্ভবত শ্রমিক ভট্টাচার্যরা, দিলীপ ঘোষেরাও কিন্তু এই ছাঁকনিটাই ব্যবহার করবে। ওই 2টো ভোট বাড়বে বলে 10টা ভোট কমাতে তারা হয়তো রাজি হবেন না। কারণ যারা আজকে তৃণমূলের থেকে বিজেপিতে যাচ্ছেন, তাদের ফলে যারা বাম মনস্ক মানুষ, যারা 22.5% মানুষ যারা বিজেপিকে ভরসা করেছিল, তাদেরই তো ভরসা উঠে যাচ্ছে। যে তৃণমূলের বিরুদ্ধে বামেদের লড়াই ছিল, যে তৃণমূলকে সরাতে আগে রাম পরে বাম মানে হুইসপার ক্যাম্পেনিং চলেছিল, সেই তৃণমূলই তো গোটাটা উঠে আসছে বিজেপিতে। তাহলে লাভটা কি হচ্ছে? শত্রু তো সেই একই। ফলে বাম ভোট কিছুটা কমবেই, এবার তো এমনি কমবে। তাছাড়া এই ধরনের তৃণমূল থেকে লোক নিলে বামেরা কিন্তু বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হবে, তারা বামেই ফিরতে থাকবে, হারলেও কিন্তু তারা বামকেই ভোট দেবেন। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। ফলে এই রাজন্না হালদারদেরকে বিজেপি নিয়ে বিজেপি কি করবে আমি জানি না, কিন্তু তারা এর আগে অনেকবার ঠকেছে, অনেক নেতা নেত্রীকে নিয়েছে, পরে তারা আবার ডিগবাজি খেয়ে তৃণমূলে গেছে। এরকমভাবে যখন ক্ষমতা থেকে দূরে চলে যাবে বিজেপি, ধরুন আমি ধরে নিচ্ছি 2029-এ বিজেপি ক্ষমতায় থাকলো না, আপনার কি মনে হয় এই শঙ্কুদেব পণ্ডা বা এই রুদ্রনীল ঘোষ এরা কখনো বিজেপি করবে? থাকবে বিজেপিতে? এরা ক্ষমতার কাছাকাছি থাকতে চায়। যতক্ষণ তৃণমূলে তাদের মৌরুষি পাট্টা চলেছে ততক্ষণ তারা তৃণমূলে, যখন তাদের মৌরুষি পাট্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে শেষ করে দিয়েছেন, তখন তারা বিজেপিতে। এবার যখন বিজেপিতে তাদের এখনকার মৌরুষি পাট্টা শেষ হতে চলেছে, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্যরা কাছাকাছি আসাতে এরা এখন পাঁচিলে উঠে বসেছেন। রাজন্না হালদারও কিন্তু তাদের মধ্যে আর একটা নাম হিসেবে যোগ হবে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। আগামীকাল সকাল 11টায় আসবেন ডাক্তার অরিন্দম বিশ্বাস আপনাদের শারীরিক দুর্বলতা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে। যারা আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন মানে শারীরিক দুর্বলতা নিয়ে, তাদের সকলকে ধন্যবাদ। নতুন করে আর প্রশ্ন নেওয়া সম্ভব না। আগামীকাল সকালবেলা অরিন্দম বিশ্বাস আপনাদের শারীরিক দুর্বলতা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন, দেখতে ভুলবেন না। আর পরশু মানে সোমবার দিন সম্ভবত প্রসূনগুপ্ত আসছেন তার প্রসূনের পাঁচ নিয়ে। আজ সকালের প্রসূনের পাঁচ আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।